তো জামাতের এগুলো বলেই। না, এটা আমি আপনাকে বলি, সেটি হচ্ছে ওই একটি গল্প বলি, গল্পটি আপনিও জানেন, তারপর আমি একটু আপনাকে একটু গল্পটা বলি। গল্পটা একটু দর্শক শ্রোতারা মন দিয়ে শুনবেন এবং গল্পটা আপনারা ভবিষ্যতে বলতে পারবেন। গল্পটা হচ্ছে এক 18-19 বছর বা 14-15 বছরের এক ছেলে প্রত্যেকদিন হচ্ছে গিয়ে রাস্তায় হাগে, প্রত্যেকদিন রাস্তায় হাগে, এবং রাস্তায় যখনই হাগে তখনই হলো গিয়ে মানুষের পায়ে গু লাগে এবং মানুষ গালি দেয়, এই তোর মায়ের, এই তোর মা তুইলা গালি। বাঙালির তো আসলে বাংলাদেশের মানুষের একটা মানে আমাদের অঞ্চলের মানুষের মাকে কিছু করতে পারলেই আসলে তারা খুশি। তো এরকম ওই যখন হচ্ছে গিয়ে ওই হাগে যাইয়া দূরে দাঁড়ায় থাকে এবং মানুষের পায়ে যখন গু লাগে তখন যখন ওর মায়ের গালি দেয় তখন সে আবার মিসকি মিসকি হাসে। তো এইটা হচ্ছে গিয়ে এক বাউল মানুষ, সাধু টাইপের এক লোক সেই জিনিসটা দেখছে, দেখা একদিন বলছে যে আসলে তুমি বাবা যে এই কাজটা করো, রাস্তায় এরকম হাগো আর তোমাকে নিয়ে হচ্ছে গিয়ে এরকম তোমার মা তুইলা গালি দেয়, তুমি এই কাজটা কেন করো? তুমি তোমার নিজের মাকে, জন্মদাত্রী মাকে কেন এই গালিটা শোনাও? তো এটা আবার যারা অতিরিক্ত ওভার নারীবাদী আছেন তারা এই গল্পটাকে এভাবে নিন না, গল্পই। তখন সেই ছোকরা ওই সাধুরে নিয়ে বলছে, তাহলে আপনি আমার বাড়িতে চলেন, আপনার বাড়িতে আমার বাড়িতে গেলে আমার মাই হয়তো আপনাকে এটা ভালো করে বুঝাইয়া বলবে যে আসলে কেন আমি রাস্তায় হাগি এবং আমার মাকে যে গালি দেয় সেটা আমি কেন শুনি। তো যখন যাবে তখন যায় দেখেছে যে এখানে হাগের খুব একদম কাছেই হচ্ছে গিয়ে ওই ছোকরার বাড়ি। ওই ছোকরার মা হচ্ছে গিয়ে বসে আছে, এক পরন্ত যৌবনা বৃদ্ধা, সে ওখানে বসে। তখন সাধু বাবা জিজ্ঞেস করলো যে আসলে আপনার ছেলে এই যে রাস্তায় এরকম হাগে আর আপনাকে এরকম কাপড় তুলে গালি দেয়, আপনার যৌনাঙ্গ নিয়ে কথা বলে, এটি আসলে কেন করে? তখন সে বলতেছে যে আসলে এই পুরুষতান্ত্রিক সমাজে জীবন বাইচে থাকার জন্য একসময় আমাকে একজন বারবনিতে হিসেবে আসলে কাজ করতে হয়েছে, কিন্তু বারবনিতে হিসেবে কাজ করলেও জিনিসটা আমার আসলে একটা সময় ভালো লেগে গেছে, কিন্তু ভালো লেগে গেলে হবে কি, এখন তো আমি বুড়ি হয়ে গেছি, আমার আর তো মার্কেট নাই, ফলে আমি ফিজিক্যালিও এই সুখ আর নিতে পারি না। তখন আমি ছেলেকে পাঠাই দিই যে তুই যা, বাইরে যায় হাইগায়, মানুষ এটা মানে ফিজিক্যালি না করতে পারলেও মুখে যে বলবে ওইটা শুনে আমার কর্ণকুহর জোড়াবে। আপনি গল্পটা ধরতে পারছেন? দর্শক বুঝতে পারছে। জামাত হইল গিয়ে এরকম একটি দল, এরকম একটি রাজনৈতিক দল। এরা হচ্ছে গিয়ে আপনি শুধু এই মারা দিয়ে মমতাজ না, আপনি দেখবেন এই যে নাম কি এস এম শাহরিয়া নিজেকে ব্যারিস্টার বলে, ব্যারিস্টার, বলেই যাচ্ছে। হ্যাঁ, এরা হয় কি, মানে এটা হচ্ছে জামাত হচ্ছে গিয়ে যে জামাত যে আলোচনায় থাকবে, ধরেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন বা এই কমিউনিস্ট পার্টি বলেন, তাদের যে আলোচনায় থাকবে, এই আলোচনায় থাকার জন্য তাদের রাজনৈতিক ইস্যু তৈরি হয়। এই ব্যাপারে আমতারেক ভালো বলছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে এরা কি করে খাবে, আমি এই চিন্তা করছি, এটা আমতারেক বলছে। ভালোই বলছে। তো এখন যেটা ঘটনা সেটা হলো গিয়ে ধরেন এদের তো আসলে কোনো ইস্যু নাই, এরা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে দুইটা বাজে কথা বলবে, এরা হচ্ছে গিয়ে ৭১ নিয়ে দুটো বাজে কথা বলবে, বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বাজে কথা বলবে, এরা হচ্ছে গিয়ে ভারতের মুক্তিযুদ্ধে ভারতীয়দের অবদান এটা নিয়ে দুটো বাজে কথা বলবে। এই সমস্ত কথা বললে তারা একটু গালি শুনবে, তাদেরকে নিয়ে একটু মানুষ আলোচনা করবে, তাদের ভিডিওটা ভাইরাল হবে, এইটা করবে। আপনি দেখবেন না, মানে আমি বিএনপি খুব মানে বিএনপি পছন্দ না করার মতো, মানে আমি পছন্দ করি না এরকমই একটি রাজনৈতিক দল। বিএনপির লোকেরা কিন্তু এইরকম মানে এই ধরনের কথা বলে না, তারা হয়তো উল্টোপাল্টা অনেক কথা বলে, যেমন মেজর হাফিজ, মানে ফাজিল বেয়াদবটা বলছে যে এক মেজরের ডাকে নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ও যে কোথাকার কোন মেজর ছিল, মানে এটি নাকি কোন রাজনীতি, যাই হোক এটি আসলে জামাত তো এক কদম আগে নিকাল গিয়া, সে তো এখন জিয়ার কথা, মেজরের কথা বলে না, সে বলছে ক্যাপ্টেন অলি আহমেদের কথা। তখন মানুষ এরা আসলে ফরিদ ভাই এই সমস্ত কথাগুলো বলে এক ধরনের আলোচনায় থাকার জন্য। এই যে আপনি আমি আজকে এই 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 অর্বাচীনদের নিয়ে অনেকগুলো কিন্তু সময় নষ্ট করলাম, ব্যবহার করেছি এবং অনেকগুলো শব্দ, অনেকগুলো সময় কিন্তু আমরা উনি ওটার উত্তর দিয়েছে যে উনি দৃষ্টি আকর্ষণের জন্য হিন্দিতে লিখেছে, ওনার আসামে বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গের মেয়ে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাকে ছোট্ট একটা প্রশ্ন আছে। আমরা অনুষ্ঠানের আর 5 মিনিট আলোচনা করে আমরা চলে যাবো ওই যে বেলুচিস্তান নিয়ে 5 মিনিট কথা বলবো, তাদের একাত্মতা প্রশ্ন। আচ্ছা, ডেইলি যুগান্তরে 2 দিন আগে একটা নিউজ এসেছে যে জুলাই বিরোধিতার অভিযোগে স্বাস্থ্য পরিচালককে বের করে দিয়ে কক্ষে তালা। আচ্ছা, এখন মুক্তিযুদ্ধ বিরোধিতা করার জন্য যখন এদের বের করে দিয়ে কক্ষে তালা দিবে, তখন তো বলবে প্রশাসন নষ্ট করে দিতেছে আওয়ামী লীগ, বা আমরা নষ্ট করি, আমরা তো এটা করবো। তখন এরা কি যাও, একটু বলেন তো আপনি। মানে তথাকথিত জুলাই সন্ত্রাস, এটা যদি বিরোধিতা করা, এটার কারণ, এটাকে সমালোচনা কারণে যদি তাকে বের করে দেওয়া হয়, একজন স্বাস্থ্য ডিজিকে বের করে দেওয়া হয়, তাহলে বলেন তো কারে কারে বের করে দেওয়া দরকার আমাদের?
তাহলে ইসলামী ব্যাংক সবার আগে তালা মারা দরকার। দেখেন Pigment আমি তালা বলছি মারা। আপনাকে। দেখেন একটা কথা কি, সেটা হচ্ছে এই যে জুলাই চোদনা, এই হুম। জুলাইয়ের বিষয়টা, এটা খুব ভালো করে জানে। এটি বাংলাদেশে হচ্ছে গিয়ে কোনো জায়গায় মানে এটি দাঁড়াতে পারবে না। আপনি দেখেন জুলাইকে নিয়ে যদি কোনো আজে বাজে কথা বলার ছিল তাহলে সেটা আওয়ামী লীগ বলবে। অন্যান্য দলের লোকজন বলতেছে কেন জুলাই সিডিআই। রাস্তায় দেখলাম এক মহিলা, সে মহিলা জীবনে কোথাও ভোট দিছে বলে আমার মনে হয় না। সে এমন ভাবে গালিটা দিল এই জুলাই চোদনাদের, এই জুলাই সিডিআই দের, মানে এদের তো আসলে এরা কোথাও ঠিক মানে একেবারে ধরেন আহ, আর অল্প কয়েকদিন পরে এদেরকে মানুষ যখনই মানে এটা আর কয়েকদিন পরে না, এটা অলরেডি ঘটনা হয়ে ঘটে শুরু হয়ে গেছে। সেনাবাহিনী শুধু ব্যারাকে ফিরে গেলে এখনই তো পাবলিক লাথি উষ্টা দেওয়া শুরু করতো। এক্স্যাক্টলি। এবং এই জুলাইয়ের নাম নিলেই ধরে পিটানো শুরু করে। জুলাইয়ের ভবিষ্যতে এমন অবস্থা হবে যে তার জুলাইয়ে যে ছিল এটাকে সে ভিন্নভাবে ব্যাখ্যা করবে। এটাকে বলবে যে না আসলে আপনারা যেভাবে ভাবছেন ওইভাবে আমি জুলাইতে ছিলাম না। মানে তারা এটাকে তখন ভিন্ন ব্যাপার দাঁড় করাতে বাধ্য হবে। কারণ এই জুলাইয়ের নাম নিলেই মানুষদেরকে গণধোলাই দিয়ে রাস্তায় মাইরে ফেলবে ভাই। কারণ এই 1 জুলাই দিয়ে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশ আগামী 1.5 থেকে 200 বছরের জন্য বাংলাদেশ পিছিয়ে গেছে। এই যে একজন লিখেছেন যে আপনার হাসপাতালে 17 জন এইডস রোগীর 7 জনের নাকি না কওমি মাদ্রাসা। না না সঠিক। এটি নিউজ সত্যি সঠিক ঘটনা না। না না। তবে কওমি মাদ্রাসার অনেকের মধ্যেই এইচআইভি থাকার যথেষ্ট সম্ভাবনা আছে এবং আমি বলবো যে এটি পরীক্ষা করে দেখা হোক। তবে এই কথাটির কোনো ভিত্তি নেই। মানে ভাই মানে মাদ্রাসা বলে তাদের বিরুদ্ধে বানিয়ে কথা বলার তো আসলে মানে আমি এই ক্ষেত্রে একটা কথা বলি আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও, বিষয়টা হচ্ছে কি আপনি নিজের বিরুদ্ধে নিজের পক্ষে মিথ্যা না বিপক্ষে মিথ্যা বলেন সমস্যা নাই। প্রতিপক্ষের বিরুদ্ধে কখনো মিথ্যা বলবেন না। তাহলে কেন বলবেন না? সত্যটা বললে তখন মানুষ বিশ্বাস করবে না। মানুষ বিশ্বাস করবে না। আপনি যে এই তথ্যটি দিলেন এইটি তো আসলে খুব সহজে প্রমাণ করা যাবে যে আসলে এই ঘটনাটি ঠিক না। তখন যদি সত্যিকারের ঘটনাও ঘটে ওইটা আপনি তখন মানুষ বলবে। যেমন আমার যে টিম আছে যারা কাজ করে বাংলাদেশে যে টিমটা, ওদেরকে আমি বলছি যে কোন তথ্য দেওয়ার আগে 10 বার যাচাই করবি। 10 বার যাচাই করবি। কারণ আমি যদি একবার একটা ভুল তথ্য দিয়ে ফেলি তাহলে মানুষ বলবে আচ্ছা সাইফুল বাতেন টিটো সেটা উল্টাপাল্টা তথ্য। তার তথ্য নেওয়া যাবে না। সুতরাং কোনোভাবেই কোন প্রকারেই নিজের বিরুদ্ধে মিথ্যা কও, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে মিথ্যা কও, কিন্তু কোনোদিন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বলবা না ভাই। তাহলে তুমি প্রতিপক্ষের যখন তোমার প্রতিপক্ষ সে যখন রাজনৈতিক প্রতিপক্ষ তখন তার বিরুদ্ধে ন্যূনতম একটা মিথ্যা যদি বলো তাহলে সেটা প্রমাণ করা যাবে যেটা মিথ্যা এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে তুমি যখন সত্য বিষয়গুলো সামনে তুলে নিয়ে আসবে মানুষ মানবে। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন। আমাদের বাংলাদেশের মানুষ তো একাধারে ইরানের পক্ষে, আমাদের বাংলা মুসলমান একের সাথে ফিলিস্তিনের। এই যে ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট বললো জর্ডান, কুয়েত, বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানাইছে, এবার বাংলা মুসলমান কোন দিকে যাবে? দেখেন বাঙ্গু মুসলমান হইলো গিয়ে আসলে এটা একটা খুব অদ্ভুত জাতি। এরা না হইতে পারছে বাঙালি, না হইতে পারছে মুসলমান। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে এদের যে সংকটটা এটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। হ্যাঁ, এরা ভয়ঙ্কর পরিমাণে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে এবং এই যে উল্টা পাল্টা পাগলের মতো প্রলাপ বকা এগুলো শুধুমাত্র তারা আসলে তাদের আইডেন্টিটি ক্রাইসিস থেকে তারা কি মানে আপনি গিয়ে দেখেন মিডল ইস্টের মানে মানে আপনি জানেন আমি আমার এক আরবিয়ান ফ্রেন্ডকে নিয়ে লাইভও করেছিলাম। আমার প্রচুর আরবের ফ্রেন্ড আছে মানে একেবারে মানে খোদ সৌদি আরবের, লিবিয়ার, সিরিয়ার। লিবিয়া তো আরবের দেশ না কিন্তু ওখানে তো আসলে এক ধরনের আরবের দেশই হয়ে গেছে আর কি, যদিও এটা অনেকেই জানে না যে লিবিয়া আফ্রিকার একটা দেশ। তো এই যে মুসলিম কান্ট্রি বলে যে সমস্ত দেশগুলোকে আমরা ইয়ে করি, সিরিয়া, লিবিয়া, কি বলে আপনার সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, যদিও দুবাই দেশ না আমি বোঝাতে চাচ্ছি আর কি, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তারা এই দেশের মানুষকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদেরকে মুসলমান ধরে না, হ্যাঁ, কোনোভাবেই মুসলমান হিসেবে তাদেরকে গণেই না। মানে আমি যদি বলি যে তাদের সাথে যাই নামাজ টামাজ পড়লাম এই সেই করলাম, আমাকে তারা আমার দিকে তাকে হাসবে, তুমি কে হে সেটের বেলা, তুমি কিসের মুসলমান? তো এরা হচ্ছে কি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা, এই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগার জায়গা থেকে এই জাতীয় বিষয়গুলো আসলে তাদের মধ্যে। এই যে একজন এটা নিয়ে আপনি একেবারে এক বাক্যে উত্তর দিবেন, আমরা ভিন্ন প্রসঙ্গে যাব শেষের দিকে। মাদ্রাসা হলো একটি অ্যাপিস্টেন আইল্যান্ড আর হুজুরা হলো একজন অ্যাপিস্টেন। না, আমি এটা বলবো যে এটা তার থেকেও ভয়ঙ্কর। ওরে বাবা, কি বললেন, মানে এর চেয়েও ভয়ঙ্কর? এর থেকেও ভয়ঙ্কর। কারণ হচ্ছে গিয়ে ওইটা একটা ওইখানে ধরেন কেন এটা ভয়ঙ্কর আমি বলি যে অ্যাপেস্টিন ফাইলে ধরেন একজন দুইজন যারা অনেক জন বা 20 জন বা 50 জন বা 100 জন সে হয়তো ওই অ্যাপেস্টিনের দ্বারা নিগ্রহের শিকার হয়েছে বা আরেকজনের দ্বারা নিগ্রহের শিকার হয়েছে, কিন্তু মাদ্রাসায় একটা শিশুকে আটকে 3 জন সারা রাত ধর্ষণ করেছে এই নিউজ তো আছেই। 3 জন মাদ্রাসা শিক্ষক 3 জন লাগাতার ধর্ষণ করতে রয়েছে, মানে এবং ওইটা তো অপরাধ, মানুষ সেটা স্বীকার করেছে, এটা তো অপরাধ স্বীকারই করে না।
অপরাধ, ঠিক আছে? অ্যাপস্টাইন ফাইল নিয়ে আপনি ঘৃণা দেখবেন সবাই, না পৃথিবীর কেউ এমন পক্ষ কোন নিচ্ছে, কেউ পক্ষ ও নেয় না। কেউ কোনো পক্ষ নেয় নাই, বরং হচ্ছে গিয়ে যে দেশের এই ঘটনা তারা তীব্রভাবে নিন্দা জানিয়েছে এবং তারা হয়তো অ্যাপস্টিন বেঁচে থাকলে তার হয়তো অনেক কঠোর বিচার হতো, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা স্বীকারই করে না। স্বীকারই করে আজকে না। সাইফুল বাতেন টিটো এখানে কেন? সাইফুল বাতেন টিটো বাল ছিড়বে? মানে আমি কি সুইডেনে খুব আনন্দে আছি আপনাদের মনে হয়? কেন আমি এখানে পড়ে আছি? আমি ইন্ডিয়ায় ছিলাম, আমি আজকে 5-6 বছর ধরে বাংলাদেশের বাইরে। কেন আমি আমার মাতৃভূমি থেকে আমি দূরে থাকবো? যাবো, আমার হ্যাঁ, কল্লার দাম কেন নির্ধারণ করা হয়েছে? এগুলো কারণ হলো গিয়ে এরা এটাকে স্বীকারই করেন। এই ঠিক আছে। জায়গাটা অ্যাপস্টিন পৃথিবীর যা সবচেয়ে অত্যন্ত নিকৃষ্ট, ভয়ঙ্কর। নিকৃষ্ট অপরাধী হচ্ছে গিয়ে এই অ্যাপস্টিন এবং এর তার সাথে জড়িত যারা ছিল। তার থেকেও নিকৃষ্ট হইল গিয়া এই মাদ্রাসার মোল্লারা। আচ্ছা, এই যে যারা বলে যে আচ্ছা, এই যে চিন্ময় কৃষ্ণ দাস, যদিও সেটা মিথ্যা যে তার ধর্মের পতাকা উড়াইছিল, তারপর বাংলাদেশে নাকি ইতালি, জার্মানি এদের পতাকা উড়ানো নিষেধ। এই যে একজন লিখেছে যে আজকে সচিবালয় এলাকায় ইরান ও প্যালেস্টাইনের পতাকা দেখেছে, কোন কারণে এটা আপনি কিভাবে দেখবেন? ওই যে একই আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিস, এবং আসলে বাংলাদেশের মানুষ আসলে বোঝেই না সে কি করবে, তার কি কখন কি করবে। মানে এরা হচ্ছে কি, মানে এরা আসলে এক ধরনের পৃথিবীর মধ্যে সবচেয়ে বিভ্রান্ত জাতি হচ্ছে বাঙ্গভূমি। আচ্ছা, সবচাইতে আপনাকে বিভ্রান্ত, কিছু বুঝে না যে আপনাকে সে কি একজন করবে। একটা ব্যক্তিগত প্রশ্ন করছে, পেশাগত, পার্সোনাল একেবারে, সেটা কি দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, দেখেন। আচ্ছা, একজন লিখেছেন যে টিটু ভাই সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন কেন, জানতে ইচ্ছা করে। সংক্ষিপ্ত যদি আপনি বলতে চান বলেন, এটা তো আপনার পার্সোনাল ব্যাপার, নাও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। না, পার্সোনাল তো বটেই, মানে ভালো লাগে নাই আসলে। মানে চাকরিটা আপনার ভালো লাগেনি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, তার কাছে ওই পেশাটার ভালো লাগে। স্বাভাবিক মানবিক মানুষ সেনাবাহিনীতে কিভাবে চাকরি করে, বেশি দিন করতে পারবে না। কারণ সেনাবাহিনী কাজটা আসলে মানুষ মারারই কাজ নয়, মরার কাজ। তিনি হয়তো মরতে পারবেন কিন্তু মারতে পারবেন না। যখন মানুষ মানবিক হয়ে যায় সে মরতে পারে, মারতে পারে না সহজে। জি, এই যে সবাই আপনাদের এই যে বারবার আমাদের প্রশংসা করতেছে, এই যে মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ সত্য সুন্দর, এই যে আমরা বেলুচদের নিয়ে কথা বলছি, অনেকে প্রশংসা করেছে। এইবার বেলুচদের নিয়ে আপনি একটু যদি 2-3 মিনিট বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করেন। কারণ জনসমর্থন একটা ব্যাপার। আমরা যদি বেলুচদের নিয়ে 100 জন মানুষকে সচেতন করতে পারি, সেটা বেলুচদের উপকার হবে। তারা আমাদের কাছে টাকা চায় না, আমি অদ্ভুত। আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আমি কিন্তু বারবার তাদের ইশারা দিয়েছি যে তাদের কোনো অর্থনৈতিক সহযোগিতা, কেউ সেটা নিয়ে আলোচনাতে গেল না, তারা পাস করে গেল। খেয়াল করছেন? মানে কত বড় হৃদয় আর তাদের নিজেদের কনফিডেন্ট। তারা কি চাইছে যে আপনারা আমাদের ইন্টেলেকচুয়ালি, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা করেন, ডিপ্লোম্যাটিক। আর যে যখন অর্থনৈতিক আসবে সেটা তারা ব্যবসা করতে চাইছে, কোনো অর্থনৈতিক সহযোগিতা হ্যাঁ, কিন্তু চায়নি। এটা তাই না। খেয়াল করছেন? একটা জাতি 75 বছর যাবৎ বেলুচরা নির্যাতিত, তারা কেউ না, শুধু এরা না, আমার মনে হয় কেউ চায় না যে এই না, ওদের না, ব্যাপারে বাংলাদেশের জনগণকে বেলুচ সম্পর্কে আপনি 2-3 মিনিট কিছু বলেন আমার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, প্লিজ। ধন্যবাদ। বেলুচিস্তান, প্রথমত বুঝতে হবে যে বেলুচিস্তানের কালচার যেটা, মানে আমাদের একটি জাতিগোষ্ঠীর আসলে মূল আইডেন্টিটি হচ্ছে গিয়ে তার সংস্কৃতি। বেলুচিস্তান পিপলদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে পাকিস্তান কোনোভাবে যায়ই না। যেমন আপনি ইন্ডিয়ায় হচ্ছে গিয়ে ধরেন 28টা বা 29টা স্টেট রয়েছে, হুম, কিন্তু তাদের কমন একটি কালচার আছে, কিন্তু হুম, কমন একটি কালচার আছে যেটি কিন্তু বেলুচিস্তান এবং পাকিস্তান এক না। এটা হচ্ছে প্রথম কথা। তাদের মধ্যে প্রথম ক্লাসটা হচ্ছে গিয়ে একেবারে প্রাইমারি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কালচারাল ক্লাস। হুম, তারপরে যেটি এরপরে, মানে এরপরেও যদি আমি আসলে কোনটা বড় কোনটা ছোট বলবো আমি বুঝতে পারি না। বাংলাদেশের সাথে যেই ঘটনাটি ঘটেছিল 1947 থেকে 1900, মানে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা যেটি ঘটেছিল সেটি ওখানে 77 বছর ধরে ঘটে চলেছে। চলছে, আমাদের উপরে চলেছিল 25 বছর। 25 বছর, এবার ওখানে এটি চলছে 77 বছর ধরে। গতকালকের লাইভটি যারা দেখেছেন বা শুনেছেন তারা জেনে থাকবেন যে ওখানে কি ধরনের, কোন লেভেলের অন্যায়টা আসলে তারা করছে। আপনারা যারা বুঝেন নাই বলতে, সেখানে হচ্ছে গিয়ে মানে জীবিত মানুষের শরীরের চামড়া টেনে ছিঁড়ে ফেলা হয়, চামড়া তুলে ফেলা হয়। তো এটা বেলুচিস্তানের, আর আমরা তো আসলে অত্যন্ত বাঙ্গভূমি তো অত্যন্ত হিপোক্রেট। বেলুচিস্তানে যারা মরছে তারাও মুসলমান, কিন্তু আপনার সেই মুসলমান নিয়ে কোনো ইয়ে নাই। ইসলামের জজবার জাগে না হ্যাঁ, না, ওইখানে আর এটা আপনার প্রীতি হলো গিয়ে কোথায়? পাকিস্তানের, আর ইরান। ইরান নিয়ে, প্যালেস্টাইন নিয়ে, এগুলো নিয়ে হলো গিয়ে আপনার আলগা পিরিত। অথচ আপনার বাড়ির পাশে যে মুসলমানদেরকে মরতেছে, ভাই সকল কিছু বাদ দেন, প্রত্যেকদিন বাংলাদেশে 2 লক্ষ মুসলমানকে ধর্ষণ করা হয়, 2 লক্ষ মুসলিম শিশুকে মাদ্রাসায় ধর্ষণ করা হয়। আপনি সেটা নিয়ে কথা বলেন না। কিন্তু বাঙ্গু মুমিন, যে বলি যে বাঙ্গু মুমিন হইলো গিয়া আপনার পৃথিবীর সবচেয়ে বিভ্রান্ত জাতিগোষ্ঠী হইলো, যদি পৃথিবীর সবচাইতে বিভ্রান্ত জাতিগোষ্ঠী যেটা, সেটি হচ্ছে বাংলাদেশের বাংলাভাষী মুসলমান। সুতরাং এরা আসলে কোথায় কি বলবে, কি বলতে হবে, কি বলতে হবে না, কার জন্য ইয়ে করতে হবে, ভাই তোমার এত হাদি ভরা, তোমার এত মায়া মমতা মুসলমানদের জন্য, তাহলে তুমি হচ্ছে গিয়ে মানে প্যালেস্টাইনের শিশুদের জন্য আমরা লিখি না, আমরা দাঁড়াই না, আমরা কথা বলি না, আমরা প্যালেস্টাইনের শিশুদের নিয়ে যে কথা বলি। ভাই তুমি যারা এখানে কথা মানে দেখছো, যেই সমস্ত হিপোক্রেট লোকজন, তোমরা কি জানো সৌদি আরব তার পার্শ্ববর্তী দেশ,
তাদের উপরে কি পরিমাণ নির্যাতন করে। ইয়েমেনের উপরেও আমি ইয়েমেনের কথাই বলছি, যে ইয়েমেনের শিশুরা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, তোমার সেটা নিয়ে কষ্ট হয় না। ইয়েমেনের শিশুরা পৃথিবীতে, আপনি যদি একটা ইন্ডেক্স দেখেন, আপনি এখনই চাইলে নেটে সার্চ দিতে পারেন, পৃথিবীর সবচাইতে বেশি পুষ্টিহীনতায় ভোগে হচ্ছে ইয়েমেনের শিশুরা। অথচ তার পাশের দেশ সৌদি আরবে প্রত্যেক দিন যেই খাবার, একদিন যেই খাবার নষ্ট করে, একদিন যে খাবার নষ্ট করে, ওইটা দিয়ে পুরো ইয়েমেনের শিশুরা 15 দিন খাইতে পারবে ভাই। একদিন যেই খাবার নষ্ট করে, তোমার সেটা নিয়ে কোনো কথা নাই। তোমার দেশে, নিজের দেশে হচ্ছে গিয়ে প্রতিদিন 2 লক্ষ শিশু মিনিমাম ধর্ষণ হয়, তোমার সেটা নিয়ে কথা নাই। তোমার পার্শ্ববর্তী দেশে বালুচিস্তানে প্রত্যেক দিন মুসলমানদেরকে হত্যা করে এই না পাকিস্তানের লোকজন, তা নিয়ে তোমার কোনো ইয়ে নাই। ইরান, কি বলে, চীনে হচ্ছে গিয়ে মারাত্মক নির্যাতন করা হয় মুসলমানদের প্রতি, উইঘুর মুসলমানদের প্রতি, সেটা নিয়ে কেউ কথা বলে না। কারণ এমনকি বামপন্থী, অদ্ভুত ব্যাপার, শুধু মুসলমান না, বামপন্থীরাও না, এরা হচ্ছে গিয়ে পিক অ্যান্ড চুজ, এরা হচ্ছে গিয়ে যেটা মনে করে যেটা নিয়ে কথা বলে ফায়দা, ওই সিলেক্টিভ বিষয় নিয়ে কথা বলবে। এদের থেকে ভণ্ড, এদের থেকে হিপোক্রেট, এদের থেকে স্যাসরা পৃথিবীতে আর দ্বিতীয়টা কোথাও নাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা আমরা বলেছিলাম 1 ঘন্টায় শেষ করব, আর 1-2 মিনিট আছে। আমরা আজকের আলোচনা আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিচ্ছিন্নভাবে, আসলে আমাদের আজকের অনুষ্ঠানটা আচানক শুরু করেছি, এবং এটা টিটোর কারণে। আমি সম্ভবত আগামী রবিবার শেখ ফরিদ ও টিটোর বিশ্লেষণে আজকের বাংলাদেশ এখন আসতেছি না নিয়মিত, আপনাদের আবার টিটুকে আমি নিয়ে আসবো। শুধু টিটু নয়, আমাদের চ্যানেল আরো লোকজনকে দেখতে পারবেন, আমাকেও টিটু চ্যানেলে দেখতে পারবেন। এবং আমরা প্ল্যান করতেছি যে প্রতিদিন একটা অনুষ্ঠান আমাদের করা যায় কিনা, অন্তত 7 দিন যেন অন্তত 2 জনে, আমাদের সাইফুল বাতের টিটুর আর আমার চ্যানেলে 7 দিনে, যাতে আমরা 7 দিনই উপস্থিত থাকতে পারি। দরকার ছোট্ট 30 মিনিটের হলো, আমরা সেটা চেষ্টা করবো। এছাড়া আমাদের নিয়মিত অনুষ্ঠান আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আমরা সিলেক্টিভ মানবতাবাদী না, আমরা যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে আমরা তার বিরুদ্ধেই কথা বলবো। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক না টিটোর আছে না আমার আছে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, 72 সংবিধান প্রশ্নে আমরা কাউকে ছাড় দেব না। সে যে দলের হোক, যে মতের হোক, তাদের সাথে আমাদের বিরোধ অনিবার্য। যদি কেউ সেটা বিরোধিতা করে, আমরা তাদের বিরোধিতা করবো। দেশে থাকি, বিদেশে থাকি, আত্মগোপনে থাকি, প্রকাশ্য থাকি, মঞ্চে থাকি, লেখায় থাকি, গানে দেয়। যেমন টিটু এখন গান আপনাদের সামনে নিয়ে আসছে, যেভাবে সে লিখতেছে। একজন অবশ্য আমাকে প্রশ্ন করেছে এইখানেই যে আপনার পিডিএফটা তো সার্চ দিলে পাওয়া যাবে, আপনার সেই বিস্ফোরা বইয়ের কি লিখে সার্চ, আপনি একটু মুখে একটু বলে দিয়ে শেষ করে দেন। বিস্ফোরা সাইফুল বাতেন টিটো পিডিএফ। প্রিয় দর্শক, বিস্ফোরা সাইফুল বাতেন টিটো লিখবেন, আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আপনারা সেটা নিজে পড়তে পারবেন, অন্যকে পাঠাতে পারেন। এমনকি কেউ যদি সেটা ছাপিয়ে মার্কেটে ছাড়েন, টিটোর কোনো কপিরাইট নেই। আপনি মার্কেটে সাইডে যদি এদের 10 লাখ টাকা আয় করেন, আপনি আমাকে ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আর যারা ওই যে জিসনে মুঝে বুরা কহে উনকো ভি সালাম, আপনি হয়তো টিটু খেয়াল করেছেন, আমাদের এখানে কিন্তু প্রচুর জামাতি বট এসে গেছে এবং প্রচুর পেয়ারা পাকিস্তানে এসে গেছে। ভাবির পোলারা জলবি ফুলুচির মতো ফুলবি, বুঝছো? না, ওইটাই আসলে আমাদের সফলতাটা ওই জায়গায়, যে এই যে ধরেন আপনার আইডিতে ডিস্টার্ব করে, আমার আইডিতে ডিস্টার্ব করে, তার মানে এরা কি পরিমাণ ভয় আমাদেরকে পায়। রাইট। জি, ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে যে কোনো সময়, প্রতিদিনই কোনো না কোনো সময়। হয় টিটুর চ্যানেলে আমাকে পাবেন, না আমার চ্যানেলে টিটুকে আপনারা পাবেন। সময়টা আমরা নির্দিষ্ট করতে পারতেছি না, কারণ ওই দিন টিটু আমাকে টাইম দেয়, হয়তো টিটু ঘুমিয়ে গেছিল না, বিজি ছিল। আবার আমি যখন টাইম দিই, আমিও সেরকম আটকে যাই, আমরা নিয়ম করতে পারি না, তাই আমরা সময়টা বললাম না। তবে আমরা আসবো নিয়মিত। সবাই ভালো থাকবেন, মুক্তিযুদ্ধের পক্ষে থাকুন, দেশ যাতে ভালো থাকে সেইভাবে ভাবুন, আর দেশের যে কোনো শিশুর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা। টিটু, আপনার আমার অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।